সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আহমেদ সালেহীন। জামায়াত দেশে আবারও স্বৈরাচার ব্যবস্থা ফিরিয়ে আনতে চায় কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব। দলটিকে ইঙ্গিত করে রাজনৈতিকভাবে তাদের নির্মূল করার তাগিদ দেন মির্জা ফখরুল। আর জামায়াত আমির বলেছেন, হাজার চেষ্টা করেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ হতে পারবে না বিএনপি, বরং দুর্বল আওয়ামী লীগ হতে পারে। এনসিপির নাহিদ ইসলামের প্রশ্ন তোলেন, ইতিহাসে কোনো সরকার 2 মাসে এত অজনপ্রিয় হতে পারে কিনা। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় স্বৈরতন্ত্র নিয়ে বিতর্ক। আর এসব বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন এবিএম মোশাররফ হোসেন, সংসদ সদস্য বিএনপি, এবং সালাউদ্দিন আইয়ুবী, সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের প্রধান শিরোনামগুলো। নির্বাচনী ইশতেহার ও সই করা জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার, বললেন প্রধানমন্ত্রী। দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়তে নিয়োগ পদোন্নতিতে মেধা সততায় অগ্রাধিকার। ক্ষমতায় গিয়ে গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে বিএনপি, অভিযোগ জামায়াত আমিরের। স্বৈরাচারী ব্যবস্থা ফেরানোর পায়তারার জড়িতদের নির্মূলের হুঁশিয়ারি মির্জা ফখরুলের। দেশে জঙ্গি হামলার উচ্চ সতর্কতা, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার। গোয়েন্দা নজরদারি বাড়ালো আইন শৃঙ্খলা বাহিনী, সচেতনতার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের। 20,000 কোটি টাকা ছাপিয়ে সরকারকে দেওয়ার তথ্য ভিত্তিহীন, বলছেন গভর্নর। সংকটেও ব্যাংক থেকে বাড়তি ঋণ নিয়ে বেসরকারি খাতকে চাপে ফেলতে চান না অর্থমন্ত্রী। এবং হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও 11 শিশুর। নতুন সংখ্যা অ্যাডিনো ভাইরাস, পোলিও, যক্ষ্মা সহ 6 ধরনের টিকা সংকট, ঝুঁকিতে লাখ লাখ শিশু, মানতে নারাজ অধিদপ্তর। দর্শক, রাজনীতিতে সরকার এবং বিরোধী দলের নেতারা বেশ তর্ক বিতর্কে জমে উঠেছে এবং তাদের বেশ কিছু কথাবার্তা নিয়ে আসলে মূলত আজকের আমাদের বিষয়বস্তু সাজানো হয়েছে, যে স্বৈরতন্ত্র নিয়ে বিতর্ক যে সৃষ্টি হয়েছে সেগুলি নিয়ে। প্রথমে প্রশ্ন রাখতে চাই জামায়াত ইসলামের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী। আজকে আমরা দেখেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আজকে একটি অভিযোগ করেছেন, দেশে আপনাদেরকে ইঙ্গিত করে বলেছেন দেশে স্বৈরশাসন ফিরিয়ে আনতে চান কিনা আপনারা, এমন একটা শঙ্কা তিনি প্রকাশ করেছেন। এবং একই সঙ্গে বলেছেন জামায়াত কখনো সুস্থ চিন্তা করতে পারে না। এটার একটু ব্যাখ্যা জানতে চাই আপনার কাছে, তারপরে মোশাররফ ভাইয়ের কাছে যাবো একই প্রশ্নে। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সম্মানিত সহালোচক সংসদ সদস্য জনাব এবিএম মোশাররফ হোসেন সাহেবকে, সম্মানিত দর্শক বৃন্দকে। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে এক এক সময় এক একটা ট্যাগিং বা প্রসঙ্গকে প্রাসঙ্গিক করার চেষ্টা করা হয় আর কি। গত 17 বছর আমরা দেখতাম যে কিছু হলেই, এমনকি রানা প্লাজার মতো ঘটনা ঘটছে, সেখানে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বললেন যে এটা কে ঝাঁকি দিয়ে ফেলাইছে, বলছে এটা তো জামাত শিবিরের লোকজন রানা প্লাজা ঝাঁকি দিয়ে ফেলে দিছে। একেবারে মানে চুন থেকে পান পর্যন্ত খসে উঠলে মূল সামনে নায়ক হিসেবে জামায়াত ইসলামী অথবা ইসলামী ছাত্র শিবিরকে সামনে নিয়ে আসা হতো। এগুলো বাংলাদেশের রাজনীতিতে খুব পপুলিস্ট ওয়ার্ড আর কি বলা যায়। এ কথাগুলো বাজারে খায় ভালো, এগুলো আপনারাও সংবাদে শিরোনাম করেন, এগুলো ফেসবুক কমেন্টে খুব ভালো মানে সাড়া পড়ে। এই ইস্যুগুলো এই জন্য যারা মনে করে যে আজকে আর কোনো কথা নাই, যে কথা বললে এখন মোটামুটি এই ভাইরাল হওয়া যাবে, কথা বলা যাবে, এইটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করে। আরেকটা বিষয় হলো যে এখন বিএনপি বলেন বা বিএনপি মোনা বুদ্ধিজীবী যারা যারা বলেন, প্রায়শই এটা বলার চেষ্টা করে যে আমরা যদি আবার সেই তর্ক বিতর্কে জড়িয়ে যাই, বিরোধিতায় জড়িয়ে যাই, তাহলে দেখা যাবে কে লাভবান হবে? স্বৈরতন্ত্র অর্থাৎ শেখ হাসিনাকে, ফেসিবাদকে তারা মানে মিন করার চেষ্টা করে যে ফেসিবাদ আবার এখানে সুবিধা ভোগ করবে, আবার এসে আওয়ামী লীগ ভর করবে। সুতরাং আমাদের মিলেমিশে বিএনপি সরকারকে ক্ষমতায় রাখতে হবে। বিএনপি সরকারের বা সরকারি সিদ্ধান্তের বিরোধিতা এই জন্য করা যাবে না, কারণ এই বিরোধিতা করতে গেলেই দেখা যাবে যে আওয়ামী লীগকে সমর্থন করা হয়ে যাবে। এই প্রশ্নটাকে সামনে রেখে অনেক সময় এইটাকে বলার চেষ্টা করা হয় যে স্বৈরতন্ত্রকে ফিরে নিয়ে আসার জন্য যারাই সরকারের বিরুদ্ধে কথা বলে, সরকারের বিপক্ষে কথা বলে, তাদেরকে নিয়ে আসার চেষ্টা করে। দেখেন, জামাত ইসলামী কিন্তু বিএনপির যেই একেবারে
বিরোধীদের যে জায়গাগুলো সেইটা নিয়ে জামাত ইসলামী কথা বলতেছে না। জামাত ইসলামী হলো দেশের জনগণের পক্ষে, জনগণ যেই বিষয়গুলোকে নিয়ে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে থেকে কথা বলছে, যেটা নিয়ে চায়স্টলে আলোচনা হচ্ছে, যেটা নিয়ে মানুষের মনের মধ্যে প্রশ্ন, সেই প্রসঙ্গ নিয়ে জামাত ইসলামী কথা বলার চেষ্টা করছে। যেমন জনগণের একেবারে এই সরকারের শুরুর দিন থেকে বা জনমনে প্রসঙ্গটা কি, প্রথম প্রসঙ্গই হলো গণভোট। তারা যা গণভোট দিল, এই গণভোটের রায় তারা বাস্তবায়ন করবে কিনা। আসলে বিএনপি শুরুর দিনেই রায় বাস্তবায়ন না করার পথে পা বাড়িয়েছে। সুতরাং এই ইস্যুতে জামাত ইসলামকে বাধ্য হয়েই জনগণের পক্ষে অবস্থান নিতে হয়েছে, জনগণের রায়ের পক্ষে অবস্থান নিতে হয়েছে, জনগণের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিতে হয়েছে। সেই অবস্থান নিতে গিয়ে সরকারের বিরুদ্ধে গেছে, সরকারের অর্থাৎ বিএনপির বিরুদ্ধে গেছে। এখন বিএনপির কষ্ট লাগা তো খুবই স্বাভাবিক। এটা তো বিএনপির পছন্দ হবে না, যেটা বিএনপি করতে চাচ্ছে না সেটা করার জন্য জামাত ইসলামী প্রেশার দিচ্ছে, জনগণের পক্ষ থেকে বলা হচ্ছে, জনগণকে সচেতন করা হচ্ছে, এটা তাদের কষ্ট লাগে স্বাভাবিক। গণভোটের রায় বাস্তবায়নের জন্য গতকালকে মামুনুল হক সাহেব তারা সমাবেশ করেছে। আজকে বাংলাদেশ জামাত ইসলামী জুলাই শহীদদেরকে নিয়ে সমাবেশ করেছে। আমি তো মনে করেছিলাম যে আজকে শিরোনাম হবে, আপনাদের শিরোনামে জুলাই শহীদদের সমাবেশ, এটা দেখলামই না। এটা খুবই আশ্চর্যজনক। আসলে বাংলাদেশে কোনটা কখন প্রাসঙ্গিক হয়ে ওঠে এটা গণমাধ্যম ঠিক করে কথা বলেছে, কথা বলেছে, কিন্তু এই শব্দটাই কিন্তু উচ্চারিত হয় না এই ইয়েতে শিরোনামে, যে কি কোথায় কথাটা বলেছেন জামাত ইসলামের। শিরোনামে তো আমরা সবকিছু দিতে পারি না, অন্তত এইটাই বলা দরকার ছিল। আপনাকে বলি, আমি শিরোনামে কিন্তু আমরা কিছু দিতে পারি না, কারণ সেটা আমাদের নিউজে থাকে। এটা আপনি যদি নিউজটা দেখেন, আমরা হেডলাইনটা দিয়ে হচ্ছে মানুষ তো হেডলাইনটাই দেখে ভাই। না হেডলাইনে তো আপনি কোন হেডলাইনে কি দেখেছেন কখনো যেটা কোথায় বলেছেন, কেন বলেছেন? এটা অসংখ্য জায়গায়, কোনো হেডলাইনে হয় না, অসংখ্য জায়গায় দেখেছি, পত্রিকা, অনলাইন, টেলিভিশন কোথাও এটা বলে যেটা আপনি যুক্তি দিয়েছেন, মানে আমি সম্মান দিয়ে বলছি আপনাদের টেলিভিশনে ভৈরবে জনাব তারেক রহমান সাহেব রাত 12টায় ভৈরবে সমাবেশ করছেন জনাব তারেক রহমান, এখানে হেডলাইন হয়েছে। আমার না সেটা তো আপনি স্পেসিফিক এই কারণে যে রাত 12টা বা রাত 4টা, ভোর 4টা, সেই কারণে সেটা বলা যায়। আপনি করেন, আপনি যদি করেন, এটা আজকের বিতর্কের বিষয় না। আমি আমার প্রত্যাশা ছিল যে এটা হেডলাইনে আসবে। মানুষের সেটা নির্বাচনী প্রচারণা ছিল রাত 12টা বা 1টা এবং 4টা পর্যন্ত তিনি নরসিংদীতে সমাবেশ করেছেন, ভোর 4টা পর্যন্ত নরসিংদীতে নির্বাচনী প্রচারণা চালানো, সেটা একটা হেডলাইন হতে পারে। আমি সেই তর্কে যাব না, নিউজের তর্কে। হ্যাঁ ঠিক আছে, এটা আমার প্রত্যাশা ছিল, এটা আমার নিউজটা দেখেন, এটা আমার প্রত্যাশা ছিল যে জুলাই পূরণ হবে। আমি মনে করি জুলাই ইস্যুটাকে আপনারা মানে এইভাবে আস্তে আস্তে স্তীমিত হইতে যে দিবেন না। আমাদের নিউজের মধ্যে গণভোটের ইস্যুটা আছে, জুলাই সনদের বিষয়টা কিন্তু অবশ্যই আছে, প্রত্যেকের বক্তব্য তুলে ধরেছে আমরা। গতকালকে বাংলাদেশ খেলাফত মজলিস করেছে, আজকে জামাত ইসলামী জুলাই আন্দোলনের মানে যারা শহীদ হয়েছেন সেই পরিবার, যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে সমাবেশ করেছে। মুখ্য উদ্দেশ্য এখানে জামাত ইসলামী কিন্তু মানে তার স্বার্থকে নিয়ে কথা বলছে না। জামাত ইসলামী কথা বলছে গণভোটের রায় নিয়ে। গণভোটের রায় বাস্তবায়িত হলে জামাতের কি লাভ বলেন তো? দেশের লাভ, দেশের প্রয়োজনে জামাত ইসলামী কথা বলার চেষ্টা করছে। যখনই বলছে যে 2বার প্রধানমন্ত্রী থাকা যাবে না, মানে পরপর 2বার প্রধানমন্ত্রীর পরে তাদের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের বাইরে গিয়ে যে কথাগুলো, ওইটা তাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে। এই সিদ্ধান্তগুলো এইভাবে চিন্তা করার কারণেই তাদের কাছে মনে হচ্ছে যে জামাত বাদ না দিলে এই মুহূর্তে আমাদের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার কথা যাবে না। দেখেন স্পষ্ট করে সিদ্ধান্তগুলো কখন বাস্তবায়ন করেন, এটা একটা নানা উদাহরণ দেখা যায়। 31 দফার 21তম দফার মধ্যে বিএনপি স্পষ্ট করে বলছে যে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে স্থানীয় সরকারে কোনোভাবেই প্রশাসক নিয়োগ দিবে না 2টা ক্ষেত্র ছাড়া, কেউ মারা না গেলে, কেউ দণ্ডিত না হলে। দেখেন একেবারে মানে সমানে সমুদ্রের ঢেউয়ের মতো সকল জেলা পরিষদের প্রশাসক দলীয়করণ করা হয়েছে, তারপর সিটি কর্পোরেশনের দলীয়করণ করা হয়েছে। তারা সিদ্ধান্ত কিন্তু মানে নেই। এই কথাগুলো যদি বলি আমরা, বলতে গেলেই বলবে যে যারা তো স্বৈরশাসকরা চায়, বলতে গেলে তারা বলবে তো তারা তো ফেসিবাদকে আবার মানে জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে চায়। তো সুতরাং তাদেরকে নির্মূল করতে হবে। এই নির্মূলের রাজনীতি কিন্তু অতীতে যারা করেছে তারাই কেন যেন নির্মূল হয়ে গেছে। কিন্তু আজকে কথাটা বলেছেন যে নির্বাচনের আগের থেকেই, মানে আপনাদেরকে ইঙ্গিত করেই বলেছেন, সেটা আমরা বুঝতে পেরেছিলাম, যেটা আমরা নিউজ দেখছিলাম, করছিলাম, যে আপনারা নির্বাচনের আগের থেকে দেশকে একটু অস্থিতিশীল করার একটা পায়তারা করছিলেন, সেটা নির্বাচনের পরেও অব্যাহত আছে। এমনকি বিএনপি কেউ আপনারা নিয়ে নানা রকমের বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করেছেন। এই অভিযোগগুলো আসলে বিএনপির তরফ থেকে আপনাদের বিরুদ্ধে আসছে, কেন আসছে? এই প্রশ্নটা কিন্তু আসলে অধিকার। আমি সে জায়গায় বলছি যে বিএনপি যখন দেখছে তার মতো করে দেশ সে চালাতে পারছে না, দেশের জনগণের স্বার্থে জামাত ইসলামী কথা বলছে, তখনই জামাত ইসলামীকে তারা হিট করছে, জামাত ইসলামীকে তারা টার্গেট করছে, বলছে জামাত ইসলামীকে নির্মূল করতে হবে। জামাত ইসলামী বিএনপির বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছে, জামাত ইসলামী সরকারের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছে। জামাত ইসলামী বিএনপির বিরুদ্ধেও কথা বলছে না, জামাত ইসলামী সরকারের বিরুদ্ধেও কথা বলছে না। জামাত ইসলামী কথা বলছে দেশের মানুষের পক্ষে, দেশের স্বার্থে, দেশের মানুষ যে গণভোট দিয়েছে সেই গণভোটের পক্ষে,
গণভোট বাস্তবায়নের স্বার্থে বাংলাদেশ জামাত ইসলাম কথা বলছে। সব একলা আজকে যদি- আপনারাই করছেন, বিএনপি কিছু করছে না, আজকে- সরকার আজকে কিছু করছে না, আজকে জনগণের বি- পক্ষে বলছে আজকে না। বিএনপি বলুক যে আমরা গণভোট 100% মানে বাস্তবায়ন করব। গণভোট বাস্তবায়ন হইলেই খালি জনগণের পক্ষে বলা আজকে হবে। বলুক, আমি বলতেছি যে বিএনপি আজকে বলুক, জামাত ইসলামী এই ইস্যু তার কথা বলবে না, তারা এটা বাস্তবায়ন করার কথা বলুক। তারা তো এটা না, বলবে না, এটা আগে ধারাবাহিকভাবে বলেনি। বলছেন, সরকার তো আসলো কয়দিন হলো, তারা কাজ করতেছে, সেটা আমি না, তারা তো আপনার বলছে সাথে না যে তর্কে যাব বাস্তবায়ন না। করবে। আমরা তো বলছি না আজকে বাস্তবায়ন করুক, 2 মাসের মধ্যে বাস্তবায়ন করুক বা 6 মাসের মধ্যে বাস্তবায়ন করুক, সেটা এটা তো তারা আলোচনা বলছে না। চলছে, সংসদে সেই না, আলোচনা না, চলছে, এটা কমিটি স্পষ্ট হয়েছে। করে তারা বলেছে যে গণভোটের অধ্যাদেশ যেটা ছিল সেটা তারা ল্যাপস করে দিয়েছে, গণভোটের আদেশ যেটা ছিল এটা তারা অবৈধ ঘোষণা করেছে। সুতরাং তারা গণভোটের বিরুদ্ধে স্পষ্টত সালাউদ্দিন ভাই, সরাসরি আপনার কাছে অংশগ্রহণ আমি আরেকটা করেছে, প্রশ্নে উদ্যোগ আসবো, নিয়েছে। তার আগে মোশাররফ ভাইয়ের কাছে একই প্রশ্ন থাকছে যে মোশাররফ ভাই, আপনি তো ওনার বক্তব্য শুনছিলেন, তার কাছে প্রশ্ন ছিল যে বিএনপি মহাসচিব বলেছেন যে জামাতকে ইঙ্গিত করে যে স্বৈর শাসন ফিরিয়ে আনতে তারা চায় কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন বা শঙ্কা বিএনপি মহাসচিব আপনাদের দেশের সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই শঙ্কা প্রকাশ করেছেন একটা সংবাদ সম্মেলনে নয়াপল্টনে। এটাকে আপনি কিভাবে দেখছেন যে আসলে এমন শঙ্কার কারণটা কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক এমপি সাহেব এবং দর্শক। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনি মাঠে ছিলেন, আমাদের সাথে দেখেছেন, দীর্ঘ 17টি বছর দুজনের সঙ্গে ছিলাম, দুটো দলের সঙ্গে রাজনীতি। ওই তো মাঠে ছিলাম, আমি জি, এটাই জি। বললাম যে দীর্ঘ 17টি বছর আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য কিন্তু আমরা সংগ্রাম করেছি। এই সংগ্রাম করতে গিয়ে আমরা মিথ্যা মামলা খেয়েছি, গায়েবী মামলা খেয়েছি, জেল খেটেছি, রিমান্ডে গেছি, অনেকে কিন্তু জীবন হারিয়েছে, গুমের শিকার হয়েছে, কাউকে হত্যা করা হয়েছে। এমনি একটি পরিবেশ আমরা অর্জন করেছি কিন্তু অসংখ্য প্রাণীর বিনিময়ে। জি। সেই জায়গাটা যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে রাজনৈতিক দলগুলির প্রতি মানুষের যে আস্থা ছিল সেই আস্থা কি থাকবে? না। কিন্তু আমরা লক্ষ্য করলাম একটা গভর্নমেন্টের বয়স মাত্র 60 দিন, বিএনপি কিন্তু 60 দিন হয় ক্ষমতা এসেছে, এর মধ্যে এই সরকারকে ফেলে দেওয়া হবে, এই সরকার পালিয়ে আওয়ামী লীগ তো কি পালানোর জায়গা পেয়েছে, বিএনপি পালানোর জায়গাও পাবে না। জি। তারপর আমরা ইচ্ছা করলে বিএনপিকে ফেলে দিতে পারি, এই ধরনের কথা বলে এই যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে আমরা গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি, আমরা মনে করি তাদের প্রতি চরম অশ্রদ্ধা এবং একটা তুচ্ছ তাচ্ছিল্য করার আমি, যার কারণে আমাদের মহাসচিব বলেছে যারা এই গণতান্ত্রিক পরিবেশকে বিভ্রান্তজনক পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায় এবং যারা এই রক্তের ঋণকে শোধ করতে চায় না, তাদের সাথে কি রাজনীতি করা চলে? তাদেরকে তো প্রতিরোধ করতেই হবে। আপনি দেখেন আমাদের সালাউদ্দিন আইবি সাহেব বলেছে যে আমরা নাকি জুলাইয়ের চেতনাকে ধারণ করি, এই কথা আমি বলি নাই, মানে বাস্তবায়ন করে নাই। এখন আপনার বলা হচ্ছে যে আমি বলছি গণভোটের গণভোট, আমি বলি গণভোটটা কি, এটা হলো সাংবিধানিক যেই জুলাইকে এখানে একটা জিনিস, এখানে কনফ্লিক্টটা কোথায় আপনি একটু দেখবেন, মানে বিভ্রান্তি, সেটা হলো আপনারা জানেন একটা যে জুলাই সনদ, জুলাই সনদে কি ছিল এইটাকে কিন্তু তারা হাইড করতেছে, এটা বলতেছে না। জুলাই সনদে কি ছিল যে রাজনৈতিক দলগুলি দীর্ঘ আলোচনা সাপেক্ষে 84টি বিষয়ে তারা ঐক্যমত হয়ে একটা বিষয়ে স্বাক্ষর করেছে, তাও জনসম্মুখে সংসদ ভবনে, সেটা হলো জুলাই আদেশ। সেখানে কি ছিল? 30টি বিষয় ঐক্যমত। আমরা খেয়াল, এখানে কিন্তু সংকটটা এই জায়গায়, 30টি বিষয় ঐক্যমত এবং বলেছে এই 30টি বিষয় সবাই, এর মধ্যে কারো দেন। বাকি বিষয়গুলিতে কখনো বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল, কোথাও জামাতে ইসলামের নোট অফ ডিসেন্ট ছিল, কোথাও আপনার এনসিবির নোট অফ ডিসেন্ট ছিল, অন্যান্য দলগুলির ছিল। এবং ওখানে বলা ছিল, আপনি যদি দেখেন, আমি কাগজটা আপনার কাছে আছে কিনা, ওখানে স্পষ্ট বলা আছে যে নির্বাচনে রাজনৈতিক দলগুলি তার নির্বাচনী ম্যানিফেস্টোতে এটা উল্লেখ করবেন। হ্যাঁ, এই কথা উল্লেখ ছিল। হ্যাঁ, জনগণ যদি তাদের পক্ষে রায় দেয় তাহলে সেই হিসাবে তারা বাস্তবায়ন করবে। আপনি দেখবেন জুলাই সনদ যখন স্বাক্ষরিত হলো তখন নোট অফ ডিসেন্ট, এখানেই কিন্তু সংকটটা, স্বাক্ষর হলো তখন কিন্তু নোট অফ ডিসেন্ট সহ বাস্তবায়িত হলো 1 মাস পর, না 27 দিন পর, যখন জুলাই আদেশ দিলেন, রাষ্ট্রপতির একটা জুলাই অর্ডার যেটা বলা হয় সেটা দিলেন, তখন কিন্তু নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ হয়নি, উল্লেখ করেনি। তার একটা সেটা নিয়ে আপনারা পরের দিন কিন্তু আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনার মনে থাকার কথা, সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট ভাষায় বলেছে বিএনপির সাথে প্রতারণা করা হয়েছে। জি, মনে আছে? আপনার পরেও অনেকবার বলেছেন। বলেছি। এখন আমি সালাউদ্দিন আইবিকে বলি, আপনি কি জুলাই সনদ বাস্তবায়ন করতে চান না আদেশ? এখন সংকট, আরেকটু সংকটের দিকে যান।
এই যে সকল রাজনৈতিক দলগুলি ইউনূসের এই 1 বছর 6 মাসে কিন্তু 133টা অর্ডিন্যান্স জারি হয়েছে, জি যেগুলির দায়িত্ব 30 দিনের মধ্যে এগুলো আইনে পরিণত করার, পার্লামেন্ট যখন বসবে। আমরা কিন্তু প্রথম দিন আপনি দেখেছেন উনি বলেছে আমরা নাকি বাস্তবায়ন চাই না জুলাই আদেশ, এগুলি আমরা কিন্তু প্রথম দিনে 133টা অর্ডিন্যান্স উত্থাপিত হয়েছে সংসদে, নিশ্চয়ই আপনার মনে আছে। এবং এগুলি তাৎক্ষণিক, যাতে কারণ আপনার 9 এপ্রিলের মধ্যে এগুলিকে সব আইনে পরিণত করতে হবে। এগুলিকে কিন্তু সব ওই দিনে বিশেষ কমিটি করে ওই কমিটি পাঠিয়ে দেওয়া হয়েছে। বিশেষ কমিটিতে যারা জামাত 20টা ইসলাম, মনে হয় বাতিল করেছিলেন আমি একটু বলি সাদিন ভাই, না, 20টা মনে হয় বাতিল না, আমি বলতেছি এখানে সবাই বিশেষ কমিটি আলাপ আলোচনা করে 98টি সর্বসম্মতিক্রমে আইনে পরিণত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 15টি ছিল যে আলোচনার বিষয়, 15টি না 16টা ছিল যে এগুলি অধিকতর আলোচনা করে উপস্থাপন করে। 4টিতে বলা হয়েছে এদিকে বাস্তবায়ন করা হবে না। আর আপনার যেইটা নিয়ে বড় বিতর্ক, আপনার সুপ্রিম কোর্টের সচিবালয়, গুম কমিশন, ওই যে এরকম 4টা, এইগুলিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এগুলিকে অধিকতার পরামর্শ নিয়ে সরকারি দল, বিরোধী দল, সাংবিধানিক বিশেষজ্ঞ এবং যারা এক্সপার্ট আলোচনা করো। তাইলে বিএনপি কোথায় জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না আপনি বলেন? বরং আমরা বলি যারা সেদিন প্রকাশ্যে ওই যে সংসদ ভবনের সামনে জুলাই সনদে স্বাক্ষর করে নাই, কোনো দল তো করে নাই, খেয়াল আছে তো? জি, এনসিপি করে নাই। তাহলে তাদেরকে আপনি কি বলবেন? তারা এলাকে জুলাই বাস্তবায়ন করতে চায়? তারা যখন নির্বাচনের পরে কিন্তু তারা স্বাক্ষর করেছে। জি, তো সুতরাং বিএনপি কিন্তু ডিটারমাইন্ড যে আমরা কি বলেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব প্রত্যেকটি বিষয় আমরা অক্ষর অক্ষরে পালন করব। এখন ওনারা একটা ঘোলা পানিতে মাছ শিকারের জন্য, এবং আমি আরেকটু কথা বলি যে আমরা কেন বলেছি আওয়ামী লীগে। আপনার মনে আছে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বিরোধী দলের নেতা বলেছিলেন আওয়ামী লীগের সাথে আমাদের কোনো সমস্যা নেই, বিরোধ নেই, আমরা ক্ষমা করে দিয়েছি, মনে আছে? জি জি। তা আপনি যদি ক্ষমা করে দেন তাহলে আবার তাদেরকে নিয়ে কথা বলেন কেন? তারপর আমরা ভারতের সাথে আপনি দেখবেন তারা বলেছে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করা আমাদের দরকার। এইগুলি প্রশ্নটা ছিল মোশাররফ ভাই, আমি প্রশ্ন চেঞ্জ করতে চাই। সেক্ষেত্রে আগে যে মানে স্বৈর শাসন ফিরিয়ে আনার যে একটা সংখ্যা প্রকাশ করেছেন, এই জায়গাটা কেন এখানে যদি আজকে এই 5ই আগস্টের পর যে গণতান্ত্রিক একটা নির্বাচনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠা হয়েছে, এটা যদি আপনার সার্ভাইভ না করে তাহলে কি যাবে? আমি আবার ব্যাক টু প্যাভিলিয়ন, আমার আবার আগের জায়গায় ফিরে যেতে হবে। সেখানে আবারও আমার গুম হবে, আবারও আমার রাজনৈতিক দলগুলিকে নিচ্ছিন্ন করা তাদের নানা কৌশল হবে। এই যে আমাদের ইসলামী এখন বলুক তাদের কতজনকে ফাঁসি দিয়েছে, তারা কি ভুলে গেছে? বেগম খালেদা জিয়াকে বিনা দোষে কারাগারে রাখা হয়েছে। আমাদের প্রায় 700-র মতো লোককে আজকে গুম করে দেওয়া হয়েছে, 3000 লোককে হত্যা করা হয়েছে। আমরা প্রায় 1,60,000 মামলা নিয়ে আমরা ঘুরে বেরিয়েছি যাযাবরের মতো। আপনি কি আবার বাংলাদেশ সেই অবস্থায় ফিরে যাওয়া আপনি চান? আজকে জামাত ইসলামী কোন কারণে এই খেলায় মেতে চাই না আমরা জানি না, যার জন্য আমরা বলেছি বাংলাদেশের মানুষের গণতন্ত্রের স্বার্থে, মানবাধিকারের স্বার্থে এবং দেশের একটা স্থিতিশীলতার স্বার্থে এই ধরনের যে অপকর্ম বা যেখানে অপপ্রচার বা অপতৎপরতা, এগুলোকে রোধ তো গণতান্ত্রিক শক্তি হিসাবে রোধ করা আমাদের দায়িত্ব। জি, সাউদান ভাই আপনার কাছে প্রশ্ন থাকতে চাই, সেটা হচ্ছে যে জামাতের আমির বলেছিলেন যে আসলে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এসেছে, এটা আসলে এখন বলার মানে কারণটা কি, মানে এই অভিযোগটা কেন আসলে? ধন্যবাদ। আমি আপনার প্রশ্নে আসছি। এর আগে একটা বিষয় একটু ক্লিয়ার করে নিতে চাই। মোশাররফ ভাই বলার চেষ্টা করেছিলেন যে আসলে কেন এই জুলাই আন্দোলনটা হলো, এই পর্যায়ে এসে জুলাই সনদ কেন হলো। এই শুধু তিনি বলছেন যে গায়েবী মামলা, হামলা, গুম, খুন, অত্যাচার, আমাদের নেতৃবৃন্দের শাহাদাতের কথা তিনি উল্লেখ করেছেন। এগুলো যদি মানে স্মরণ করি তাহলে আমরা এরকম হওয়ার কথা না। দেখুন, আমরা তো এটাই চাচ্ছি, আবার যেন গুম না হয়, আবার যেন হামলা মামলা না হয়। আমি নিজে 5 বার কারাগারে গিয়েছি, বছরের পর বছর কারাগারে ছিলাম, রিমান্ডে ছিলাম, গুম হয়েছিলাম। এটা তো আমি আবার হতে চাই না। আমার মতো আমার অনেক সঙ্গী আমার সাথে আমি দেখেছি আমার সামনে আমার ভাইকে মারতে মারতে শহীদ করে দেওয়া হয়েছে, মৃত্যুবরণ করেছে। আমার সামনে 36 জন ভাইয়ের সরকারি চাকরি থেকে তাদের বিচ্যুত করা হয়েছে। আমার ক্যাম্পাস থেকে ধরে নিয়ে হাত পা বেঁধে তাদেরকে
পায়ের মধ্যে স্ট্রেচারে করে হাত ইয়ের মধ্যে ঝুলিয়ে কারাগারে নেওয়া হয়েছে, মাসের পর মাস বিনা চিকিৎসায় তাদেরকে কারাগারে রেখে তাদের পাগুলো পরবর্তীতে কেটে ফেলতে হয়েছে। এই অত্যাচার নির্যাতনগুলো আবার কখন ফিরে আসবে? যখন ওই স্বৈরাচারী কায়দাগুলো, প্রক্রিয়াগুলো, রুলসগুলো, বিধানগুলো থেকে যাবে সমাজে। কেন আমরা কথা বলছি থেকে যাচ্ছে? খেয়াল করে দেখেন, মৌলিকভাবে এই পরিবর্তনগুলো আসার যে অধ্যাদেশগুলো ছিল, সেই অধ্যাদেশগুলোতে বিএনপির এখন ল্যাপস করার প্রক্রিয়ার মধ্যে রেখেছে তারা। নেতা বলছে তো আলোচনা করবে বলছে না, ল্যাপস করার পদ্ধতি মানে সংসদীয় পদ্ধতির যে সেটা হলো ল্যাপস। আলোচনার প্রক্রিয়ার কথা সংসদে কোনোভাবেই উল্লেখ করা নাই, সেক্ষেত্রে সুযোগ নাই। এখানে সুযোগ ছিল উত্থাপন করবেন না, যেগুলো করবেন না সেগুলো ল্যাপস হবে। এটা নিয়ে আর ফার্দার কোনো সংসদীয় কোনো ইয়েতে লেখা নাই যে আমরা আবার উত্থাপন করবো, আবার আমরা দাবি তুলে চাপ দিয়ে এই কথা বলেছি। এবং কয়েকটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা স্বীকার করেছিল যে সংসদের আলোচনা হবে, আলোচনার ভিত্তিতে সেটা হবে। কোনো আলোচনা হয়নি, উত্থাপনই হয়নি। সুতরাং কোনো আলোচনা হয়নি। দেখেন যে গুমের কথা আসলেই, স্বৈরাচারের কথা আসলেই, সেই ফেসিবাদের কথা আসলেই মুশারফ ভাই বারবার 2-3 বার আমি দেখছি বলছেন যে গুম হইতে পারে, আবার সেই গুমের রাজনীতি ফিরে আসতে পারে। সেই গুম কমিশন সংস্কারের যে সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্ত থেকে বর্তমান সরকার সরে এসেছে। মানবাধিকার কমিশনের সংস্কারের যে অধ্যাদেশ করা হয়েছিল, আনার কথা ছিল, সেটা আনেনি সরকার। এবং এটার প্রতিবাদে মানবাধিকার কমিশনের সকল সদস্য একযোগে পদত্যাগ করেছে এবং তারা স্পষ্ট বলেছেন যে বিএনপি আবার সেই আওয়ামী লীগের রাস্তায় মানবাধিকার ইস্যুতে হাঁটছে। এই বিষয়টা একেবারে স্পষ্ট, দিবালোকের মতো স্বচ্ছ, এখানে কোনো ইয়ে নেই। আর কেন সেই স্বৈরাচার সে ফিরে আসার চেষ্টা করছে বলে আমরা বলছি, কেন আবার সেই গুম খুন ফিরে আসার সম্ভাবনা রয়েছে? কারণ সর্বত্র দলীয়করণ করার চেষ্টা করা হয়েছিল, একেবারে সর্বত্র দলীয়করণ করার চেষ্টা করেছিল। এবং মানে আওয়ামী লীগ, আমার স্পষ্ট মনে করে আমি বলছি দলীয়করণের ইস্যুটা আওয়ামী লীগ দেখেন 2008 সালে প্রথম ক্ষমতা এসেছে, আমরা তখন ক্যাম্পাসে ছাত্র হিসেবে ছিলাম। ক্যাম্পাসে সেখানে একটা বোঝাপড়ার ভিত্তিতে ছাত্রলীগ আমাদেরকে বের করে দিয়েছে, আমরা রিক্সা কাপড় চোপড় নিয়ে সব বের হয়ে চলে আসছি। সেই একটা ইয়ে ছিল। কিন্তু 2014-তে এসে তারা একেবারে স্বৈরাচারী, আমাদের ভাইদেরকে যেখানে পাইছে হাত পা ভেঙে বলছে ক্লাস করতে পারবি না, পরীক্ষা দিতে পারবি না, তারা ক্যাম্পাসে যাইতে পারেনি। ওই রাস্তায় যদি আবার ফিরে আসতে চাই, আমি আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু প্রশ্ন ছিল যে আসলে ইঞ্জিনিয়ারিং এর কথা কেন বলছেন? ভোটে ইঞ্জিনিয়ারিং কি হয়েছে? এই ইস্যুগুলো আমি ওই ইস্যুতে আসছি। এই ইস্যুগুলো যদি আবার না চাই, তাহলে আপনাদেরকে এই গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে একেবারে প্রত্যেকটা ইস্যুতে ধরে ধরে সংস্কার নিশ্চিত করতে হবে, তাছাড়া কোনো বিকল্প নাই। এবার আসেন ভাই, প্রথম দিনে বলছেন যে 133টা উত্থাপিত হয়েছে। 133টা আসলে উত্থাপিত হয় না। আপনি সাথে সাথে এটা এক ধরনের নোট অফ ডিসেন্ট দিয়েছেন ভাইকে, যে 20টা মনে হয় উত্থাপিত হয়নি। সবগুলি হয়েছে উত্থাপিত। আমি এটা বলছি, উনি যে নোট অফ দিয়েছে সেটার কথা উল্লেখ করলাম। 20টা উত্থাপনের পরে 20টা আলোচনা, 133টা আলোচনা হওয়ার কথা নির্দিষ্ট 2টা ফোরামে আলোচনা হয়েছে। 2টা ফোরামে একমত হয়েছে 133টা এটা আলোচনা হবে সংসদে, এবং আলোচনার ভিত্তিতে এটা কি হবে না হবে সেটা সিদ্ধান্ত হবে। কিন্তু পরবর্তীতে এটা নিয়ে আলোচনার সুযোগই দেওয়া হয়নি। সেখানে আলোচনা কেন দেওয়া হয়নি সেটার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে বিরোধী দল ওয়াকআউট করার চেষ্টা করছে। এবার আসি ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আমি দূরে যাওয়ার চেষ্টা করি না, আমি আমার জায়গা থেকে দেখি। আমি আমার যে আসনে নির্বাচন করেছি, সেই আসনের নির্বাচনে রাত 9:30টার সময় একটা জাতীয় দৈনিকে এসেছে যে আমি 11,000 ভোটে পরাজিত হয়েছি। আমি সেই দৈনিকের যিনি প্রতিনিধি তাকে ফোন করলাম, সে বললো যে ভাই আমাকে এই নিউজ করে আমাকে পাঠানো হয়েছে। এই নিউজ কারা করেছে? এটার সূত্র ধরে আরও 17টা স্থানীয় বিভিন্ন পোর্টাল, ব্যক্তি যারা খুব জনপ্রিয় এলাকায় আছে, কন্টেন্ট ক্রিয়েটর, তারা এটা শেয়ার করা শুরু করেছে। আমি সংশ্লিষ্ট যিনি সহকারী প্রিজাইডিং অফিসার আছে তাকে বললাম যে এই নিউজ এখানে আসতেছে, আপনি প্রকাশ করছেন। মাত্র 122টা কেন্দ্রের মধ্যে মাত্র 88টা কেন্দ্র প্রকাশিত হয়েছে, এখনই রেজাল্ট হয়ে গেছে, আমি ফেল করেছি, উনি পাস করেছে, এটা কীভাবে হয়? উনি বলছে এরকম তো হওয়ার কথা না। উনি আধা ঘন্টা এটা স্থগিত রেখেছেন, সাংবাদিকদের ডেকেছেন। ডাকার পরে এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনীতে ছিল, বিশেষ করে সেনাবাহিনী সহ তারা এসে আমাকে আশ্বস্ত করেছে আমরা রেজাল্ট দিয়ে আপনাদেরকে এখান থেকে যাব। আমি বলছি আপনি যদি রেজাল্ট কোনোভাবে কারচুপি করার চেষ্টা করেন তাহলে এখান থেকে কোনোভাবে রেজাল্ট দিতে পারবেন না। নির্বাচনী ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা কি প্রমাণ করে? আমি বলছি, আমি অন্য ইস্যুতে যাব না, আমি এটা বলছি কারো কোনো ব্যক্তিগত সংবাদের ভিত্তিতে কি ইঞ্জিনিয়ারিং হয়েছে বলতে পারেন? অনেক জায়গায় অনেক আসনে এরকম ঘটনা ঘটেছে যে 40টা 50টা কেন্দ্র বাকি রেখেই
প্রচার না, প্রচারণা না। চালিয়ে তারা এই জায়গা থেকে রেজাল্ট করে। আমি অন্য জায়গায় বলবো না, আমি আমার না, জায়গায় এটা তো বলতেছি। একটা আপনি propaganda, আমার এটা propaganda মোশাররফ ভাইয়ের ক্ষেত্রে আমি বলতে পারি। ধরেন, আমি বলবো আমার সময় টেলিভিশনে আমি মোশাররফ ভাইকে ফেল করে দিছি। আমি এটা মুশাররফ কি ভাইকে চেষ্টা ইঞ্জিনিয়ারিং করতে হইতে পারি। পারে আপনার ন্যাশনাল ইলেকশনে? এই এই প্রচারণা কুগুলো বিভিন্ন জায়গায় হয়েছে, করার চেষ্টা করা হয়েছে, এবং না, এই ক্ষেত্রে তো ঢাকা 16 কথা বলে, ঢাকা 15 কথা বলে, আমাকে অনেক 1 ঘন্টা জায়গায় তো সময় দেন, আপনাদের বিরুদ্ধে আমি অভিযোগ কি আছে। ধরনের ইঞ্জিনিয়ারিং হয়েছে 1 ঘন্টা সময় দেন, 1 ঘন্টা ধরে আমি পয়েন্ট টু পয়েন্ট আপনাকে না, বলতে অবশ্যই পারবেন। দিস ইজ ওয়ান পয়েন্ট, একটা পয়েন্টের কথা বললাম এরকম। আপনার পয়েন্টের বিরুদ্ধে বলা যায় যে ঢাকা 15, ঢাকা 16 আসনেও কিন্তু এই ধরনের অভিযোগ জামাতের বিরুদ্ধে এসেছে। হ্যাঁ, হয়তো তারা হতে ফেল পারে, করেছে, সেই কিন্তু তাদেরকে অভিযোগগুলো পাস আপনি করিয়ে করতে দেওয়া পারেন। হয়েছে। আমার দেন। সেই অভিযোগগুলো না, আমি আপনি একটু করতে বলি। পারেন। না, না, এরকম আমি একটু আপনি একটা মানে বললেন যে ইলেকশন ইঞ্জিনিয়ার হয়েছে কিনা, হওয়ার একটা প্রমাণ দিলাম এরকম না, না, বেশ আমি কয়েকটা আমি প্রমাণ। আমার একটু প্রমাণে দেন। আমি সন্তুষ্ট। আমার একটা কাছে মনে হয় না প্রমাণে তো আপনি সন্তুষ্ট হবেন না, দর্শক হতে স্বাভাবিক। পারবে কিনা আমি জানি না। আমি বলছি না, একটা প্রমাণে সন্তুষ্ট হবেন না, কিন্তু আমি আপনাকে একাধিক প্রমাণ দিতে পারবো। পত্রিকার নিউজের ভিত্তিতে কি ইঞ্জিনিয়ারিং হইতে পারে? এটা আমি আমার সময় টেলিভিশন থেকে আমি একটা নিউজ করে দিছি, বল ধরেন আপনাকে আমি পাস করাই দিছি। আমি তো বললাম আমি 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমি আপনাকে পাস করিয়ে দিলাম সময় টেলিভিশনের পক্ষ আমাকে থেকে। কথা বলার সুযোগ এটা কি দেন নাই। ন্যাশনাল ইলেকশনে কি এটা প্রভাব ফেলবে যে আমি ইঞ্জিনিয়ারিং মানে পুরো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে? পুরা ইলেকশন ছিল একটাই ইস্যু। আমি আরো অনেক নিউজের ভিত্তিতে। আমি আরো বাকি ইস্যুগুলোর কথা বলি, আমাকে সুযোগ দেন, আমি কথা বলি, কোনো অসুবিধা নাই। না, না, প্লিজ প্লিজ। হ্যাঁ বলেন। দেখেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং জায়গাগুলোতে এক এক জায়গায় এক একভাবে হওয়ার চেষ্টা করেছে। আমার এখানে এটা চেষ্টা করা হয়েছে, তাকে কেউ ম্যানেজ করেছে, ম্যানেজ করে এই নিউজটা করার চেষ্টা করেছে। আরেক জায়গায় অন্যভাবে হয়েছে। কিভাবে মানে অন্য জায়গায় কিভাবে হয়েছে আমি আমার জায়গায় বলি যে আমার এখানে প্রিজাইডিং অফিসার যারা হবে, আমি বলি প্রিজাইডিং অফিসার যারা হবে এবং পুলিং অফিসার যারা হবে, তাদের 2 দিন থেকে 3 দিন আগে এই তালিকাগুলো আমার কাছে আসলো। আমি বলি এই 122 জন প্রিজাইডিং অফিসার মধ্যে 122 জন প্রিজাইডিং অফিসার মধ্যে প্রায় 80 থেকে 90 জন যখন ইলেকশনের দিন 12 ফেব্রুয়ারি রাতে তো আমি নিজেও কাভারেজে ছিলাম, আমি কাভারেজ দিচ্ছিলাম, লাইভে ছিলাম। 12 ফেব্রুয়ারি রাত সন্ধ্যা 8টা 9টা পর্যন্ত আমাদের কাছে খবর আসছিল বা নানাভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছিল, যা বিশেষ করে জামাত ইসলামী অলরেডি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা চলে আসছে। তো সেটাও তো আমরা খবর পাচ্ছি। তাহলে ইঞ্জিনিয়ারিং ভাই, তো সেটা কে করাইছে? আপনি যেটা বললেন যে তাকে কেউ দিয়ে করাইছে দেখে নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে, কেউ না কেউ করাইছে, তাহলে ওই বাহিনীও তো এদিক থেকে আমাদের কাছে খবর দিচ্ছিল জামাত ক্ষমতায় চলে গেছে, কালকে সকালে শপথ নিচ্ছে। এই খবর শুধু নির্বাচনের দিন না, মোশাররফ ভাই বলুক, মোশাররফ ভাইরাও বলছে জামাত এবার ক্ষমতায় চলে আসতে পারে। হ্যাঁ, কাম নাই বাংলা। না, আমি একটু বলি, আমাকে এটা- আপনি এভাবে চালালে তো হবে না, আপনি তো ই করতে হবে। সব জায়গায় এই খবর বলে আসতে আমি পারে, তর্ক এটা থেকে বেরোতে চাই, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার এই যুক্তিটার সাথে আমার মনে হয় দর্শক সন্তুষ্ট হইতে পারবে কিনা আমার জানা নাই। তবে আমি নেক্সট প্রশ্ন যেতে চাই, সেটা হচ্ছে যে ছাত্র রাজনীতি নিয়ে বেশ না, কিছু এখানে আপনি আলোচনা আমাকে তো চলছে। দিতে হবে সময়, এটা বললে তো এটা তো আচ্ছা, মোশাররফ ভাই, ঠিক আছে, আপনি বলেন। উনি যে ইঞ্জিনিয়ারিং আমি কথা, এক মিনিট নিয়ে না সময়টা না, বেশি ইঞ্জিনিয়ারিং নিই না। কথা বলছে না। জি, আমরা যদি বলি আপনি বাংলাদেশের 91, 96 এই নির্বাচনগুলো তো গ্রহণযোগ্য নির্বাচন। 91, 96, 2001 যে আমাদের ভোট কত ছিল, কত পার্সেন্ট ছিল? কম ছিল সেটা 7-8%। জি। হঠাৎ করে 31% হয়ে গেল। আমরা কি এটা যদি আমরা এখন বলি তর্কের খাতিলে, আমি এটা হয়েছে এটা আমি বলি না, যদি আমি বলি 31% কি বলে, এটা ইঞ্জিনিয়ারিং এর একটা ফল বলতে পারি না আমি, কিন্তু আমি বলতে চাই না। আমি আইবুই সাহেবের জিজ্ঞেস করতে চাই, এই নির্বাচনের যখন ফলাফল হয়েছে, তাদের আমির, আমাদের বিজয়ী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অভিনন্দন, তাহলে কি ওনার আমির কি ভুল করেছে? নাম্বার 1। নাম্বার 2, যেই জামাতে ইসলামী জীবনে 18টার উপরে কোনোদিন সিট পায় নাই, সেই জামাতে ইসলামী এবার কত ভোট পেয়েছে? 70-এর মতো মানে পেয়েছে। 68টা পেয়েছে, জোট পেয়েছে 77টা টোটাল, তাই না? তাইলে হঠাৎ করে তারা এই যে 68টা আসন পেলেন, এটাও কি তাদের ইঞ্জিনিয়ারিং এর ফল? বরং আমরা ওই সময় বারবার বলেছি, আপনি যদি আপনার এই টক শোতে আমি যে আমরা একটা নিরপেক্ষ প্রশাসন চাই, যেই প্রশাসনের মাধ্যমে আগামী দিনে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা যাবে। ক্যাবিনেট সচিব আপনি আব্দুর রশিদের নাম আপনি শুনেছিলেন নিশ্চয়ই? জি, শুনেছেন? জামাতের এদের কি বলে, রোকন না কি বলে, উনি রিটায়ার্ড, 12 বছর পর ওনাকে এনে ক্যাবিনেট সচিব বানিয়েছিলেন। আমাদের পক্ষ থেকে প্রচণ্ড প্রতিবাদ করা হয়েছিল। এবং উনি, আমি একটা উদাহরণ দিই, সাতক্ষীরা জেলা, আপনার মনে আছে 3টা নির্বাচনী আসনে সর্বোচ্চ বরাদ্দ 400 কোটি টাকার উপরে করে। একটা হলো এই হাসনাত আবদুল্লাহ, তারপর আসিফ মাহমুদ এবং এই আব্দুর রশিদ সাহেব। আপনি দেখেন সেই সাতক্ষীরাতে 4টা সিটে কিন্তু জামাত পেয়েছে। তাহলে আমরা কি মনে করবো এইগুলি সেই ইঞ্জিনিয়ারিং এর ফল না? এবং আপনি দেখবেন যখনই জামাত ক্ষমতায় আসতে পারে নাই, যারা ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত ছিল ফেল করেছে, খোদাবাক চৌধুরী পদত্যাগ করেছে, মনে আছে? জি।
তো এইগুলি যে যদি আমরা আমার, এরকম উদাহরণ দিলে অসংখ্য উদাহরণ আমরা দিতে পারবো। অবশ্যই, 5টা ওনার মিনিট মতো সময় আছে, ওনার মতো আমি এইভাবে বলতে চাই না। তবে যেই নির্বাচন সারা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে, আজ পর্যন্ত এই নির্বাচন নিয়ে একটা শব্দকে উচ্চারণ করে নাই। সেখানে যদি জামাতে ইসলাম বলে ইঞ্জিনিয়ারিং হয়েছে, তা আমি মনে করি জনগণের রায়ের প্রতি চরম একটা তামাশা তারা করছে, এবং এর রেজাল্ট কিন্তু বাংলাদেশের মোশাররফ ভাই, জনগণ আপনার কাছ থেকে আমি প্রশ্ন শুরু করতে, সেটা হচ্ছে ছাত্র রাজনীতির প্রশ্ন করে আমি আসুন। ছাত্র রাজনীতি যাচ্ছে কোথায়? ছাত্র রাজনীতি দেশের যে বর্তমান পরিস্থিতি, বেশ কিছু জায়গায় সংঘর্ষ কিংবা উত্তেজনা দেখা দিয়েছে এবং গত কয়েকদিন যাবৎ এই বিষয়টা খুব আলোচনায় আসছে এবং সবাই বেশ উদ্বিগ্ন। আপনারা তো ছাত্র রাজনীতি করেই এসছেন, আমার ভাইও সালাউদ্দিন ভাইও তিনিও ছাত্র রাজনীতি থেকে এসেছেন। তো এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন আপনারা? না, আমি যাচ্ছে কোন দিকে আসলে? আমি মনে করি ছাত্র রাজনীতির যে একটা গৌরবোজ্জ্বল ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধরে রাখতে হলে আমাদের এই ধরনের রাজনীতি থেকে বেরিয়ে যেতে হবে। এক, কিন্তু সংকটটা কি কোথায়? ধরনের রাজনীতি? এই যে এখন কিছু উত্তেজনা দেখা যায়, কিছু দেখা যায়। কারণ আপনাকে একটা জিনিস বলি, কেন এই ঘটনাটার অবতারণা হয়েছে। আমি ছাত্র রাজনীতি করেছি, আমি তো প্রকাশ্যে বলেছি আমি জাতীয়তাবাদী ছাত্র দল করি, আমি তো প্রকাশ্যে বলেছি আমি গণতান্ত্রিক পরিবেশ চাই, আমি তো প্রকাশ্যে বলেছি আমি মানুষের বাক স্বাধীনতা চাই, আমি প্রকাশ্যে বলেছি আমি প্রগতির পথে এগিয়ে যেতে চাই। কারা পরিচয় দিতে পারে না? কারা গোপনে রাজনীতি করতে চায়? কারা ক্ষমতার, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কারা ছাত্রলীগের ছত্রছায়ায় পোস্ট নিয়ে রাজনীতি করেছে? ছাত্রলীগ নাই, ওই আমরা বেকায়দায় পড়ে ওইদিকে ছিলাম, আমরা ছাত্র শিবির। সংকটটা কিন্তু এখানে তৈরি হয়েছে। আপনাকে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আপনার ছাত্র রাজনীতির একটা গৌরব ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যকে আমি তো মনে করি ছাত্র রাজনীতির নামে আজকে ম্লান করে দেওয়া হয়েছে। এই যে সাদিক কায়েম, আপনি দেখেন, মিডিয়া দেখেন, ছাত্রলীগের মিছিলের সামনে সারির লোক, উনি এখন ছাত্র শিবিরের নেতা। জি, এই ফরহাদ সালাউদ্দিন ভাই, একটা, আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টে পড়েছি, সেই সাবজেক্টে ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিলেন উনি, এখন ডাকসুর জিএস গোপনে। এবং আমি একবার এইটাও দেখেছি, ওই 5 তারিখের পর একজনে বলেছে আমরা 12 লক্ষ টাকা দিয়ে পোস্ট নিয়েছি, এবং হাইকমান্ডের নির্দেশে। তো যারা নিজের পরিচয় দিতে লজ্জা পায়, যারা তাদের পরিচয় গোপন করে অন্য পরগাছা ধরে বেঁচে থাকতে চায়, তো তাদের রাজনীতির আদর্শ, কমিটমেন্ট কতটুকু আছে এটা আপনি দেখেন। যার কারণে যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা জবাবদিহিতা বিশ্বাস করে, নিজের স্বচ্ছতা বিশ্বাস করে, এই রাজনীতির বিরুদ্ধে তারা দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আপনাদেরকে তো বলা হচ্ছে ছাত্রলীগের আবারও সেই পুরনো চেহারা না, ছাত্রদলের মধ্যে দেখা আর যাচ্ছে। ছাত্রদল এইটা তো কেন? আমি বলি, এই যে যারা ছাত্র লীগের সাথে ছিল, পরের দিন শিবির ছাত্রদল, আপনি তো নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে এখনো ছাত্রদল থাকতে পারে, এখনো থাকতে পারে। আপনি বলেন কি স্লোগানটা 5 তারিখের পর কৌশলে করেছিল যে বিসি নিয়াজ সাহেব, আপনার মনে আছে? জি, প্রথম স্লোগান তুলেছিলেন যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে না, অথচ ছাত্র শিবির প্রত্যেকটা হলে অবস্থান নিয়েছে। পরে বলেছে আপনি মানে মধুর ক্যান্টিনের রাজনীতি, হলে যেতে পারবেন না, অথচ হলে সেখানে ফিস্ট হচ্ছে, হলে এই প্রতিযোগিতা হচ্ছে, হলের পানির পণ দিচ্ছে। তাদেরকে নির্বাচনে বিজয়ী করে বোঝানো হয়েছে যে একটা বিরাট শক্তির উত্থান ঘটেছে, বাট ইট ইজ দ্য অ্যাবসলিউটলি গেম। সেই গেমের আজকে একটা নগ্ন রূপ আমরা দেখতে পাচ্ছি। সালাউদ্দিন ভাই, আমরা একটা বিষয়, সেটা হচ্ছে ছাত্র রাজনীতির বিষয়ে যখন প্রশ্নটা তুলেছি, তখন নানা ধরনের প্রশ্ন কিন্তু আসে, যে গুপ্তর কথা বলছিলেন, মানে এক প্রকার উনি এই কথাটা বলেছেন। একই সঙ্গে বিশেষ করে জামাত এবং শিবিরের ক্ষেত্রে এই প্রশ্নটা বারবারই আসে যে তারা বিভিন্ন বট আইডি দিয়ে বিভ্রান্ত ছড়ায়, এবং যেই বিষয়টা নিয়ে আসলে ছাত্র রাজনীতিতে বেশ উত্তেজনা দেখতে পাচ্ছি, যে কোনো প্রধানমন্ত্রী তার মেয়ে সহ যে ছবিটা আসছে বাইরে আর কি, যদিও ফেক ছবিটা আমরা দেখেছি, সেগুলি নিয়ে তো আসলে উত্তেজনা তৈরি হচ্ছে। সেগুলি আসলে আপনাদের দিকে বারবার কেন যায়, মানে এই প্রশ্নটা আসলে থাকছে। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে ওই ইয়েতে 30 ছাত্র রাজনীতি আসলে যাচ্ছে কোন দিকে সেটা একটু বলেন। ছোট করে 1 মিনিট সময় আছে আমার, 1-1.5 মিনিট। আগের ইস্যুতে 30 সেকেন্ড কথা বলে আসি। দেখেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বড় আমার মনে হয় ছোট একটু বেরিয়ে আসবে, আমার সময় নাই, আমি বিষয়টা জানতে চাচ্ছিলাম আপনার কাছে। যে খলিল সাহেব নির্বাচনী পুরো প্রক্রিয়ার সাথে জড়িত ছিল, সেই খলিল সাহেব এখন বিএনপির পররাষ্ট্রমন্ত্রী। একেবারে ধরেন আপনি আলোচনা সমালোচনা হয়েছে, রেজওয়ানা সাহেব স্পষ্ট করে বলেছেন যে মেইনস্ট্রিম হইতে দেয়নি একটা দলকে। 2 জন উপদেষ্টা স্পষ্ট করে সরাসরি বলেছেন যে এই ইঞ্জিনিয়ারিং সাথে তারা জড়িত ছিল। এবার আসেন যে মোশাররফ ভাই বলছেন, মোশাররফ ভাই যেভাবে বলছে যে ওনারা ছাত্র রাজনীতি করেছে, আমি হল সভাপতি ছিলাম, হলে সবাই আমাকে চিনত, আমি ছাত্র শিবিরের সভাপতি ছিলাম, হলের সভাপতি ছিল। পরবর্তী সেখান থেকে আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি। সাদিক কায়েমদের কথা বললো, আমি বলছি, উনি যেভাবে বলছে, আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম। কেন্দ্রীয় সভাপতি থাকার আগে একাধিকবার মামলার শিকার হয়েছি, কারাগারে দিয়েছি, রিমান্ডে গিয়েছি, ছাত্র শিবিরের পরিচয় সেখানে গিয়েছি। ছাত্র শিবিরের পরিচয়ের কারণেই মামলা হামলা, বাড়িতে থাকতে পারেনি, আমার ভাইরা লাঞ্ছনার শিকার হয়েছে, আমার পরিবার লাঞ্ছনার শিকার হয়েছে, এটা ছাত্র শিবিরের পরিচয়ের কারণেই।
এই যে কথা বলা হচ্ছে যে আমাদেরকে কেউ চিনতো না, ওনাদেরকে সবাই চিনতো, এটা একেবারে আরেকটা অবান্তর প্রশ্ন একটা- সংকট ছিল, বট মানে- বাহিনী এবং যেসব প্রচারণা অবান্তর কথা। প্রপাগান্ডা আপনাদের এটা- কাছ থেকে এটার কেন, উত্তর- মানে এই প্রশ্নটা আপনাদের কাছে কেন যায়? এটার উত্তর আপনার কাছে আপনিই দিয়েছেন ইতিমধ্যে, যে ফেক আইডি প্রচার করে, ফেক আইডিতে ছবি দিয়ে, ফেক তথ্য দিয়ে ভাইদেরকে মামলার শিকার করা ভাই, হয়েছে। এইটা আপনি সময় বলেছেন শেষ, যে 30 এটা একটা সেকেন্ড আছে, অবৈধ- এটা সমাধানটা কি আসলে? এটা- স্বাধীন ভাই, আপনি একটু বলেন তো। একেবারে আস্থার সংকট, আর কিছুই না। আর ছাত্রদলের জন্য এই আমার একটা বট পরামর্শ থাক- বাহিনী বা আমি- এই আমি ধরনের একটু বলি- এই আইডি গুলি বন্ধ করার উপায় কি আসলে? এটা কিন্তু এটা বন্ধ করতে পারবেন না আপনি। এটা প্রত্যেকটা- একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস, শুধু বাংলাদেশে না, সব জায়গায়। কারণ বিভিন্ন জনে চাইলে এটা করতে পারে, এটা আপনি করতে পারবেন না, কিন্তু আপনার আস্থা তৈরি করতে হবে। এই আস্থার জায়গায় বসে সমাধান করতে হবে। কিন্তু আপনি যখন সেই ছাত্রলীগের কায়দায় কথার আগে একটা শিবির ধরে ধরে জবাই কর, এই স্লোগান দিবেন, সেই পথে যাবেন, তখন আপনি আসলে আগের রাস্তায় যেতে চাচ্ছেন। যে আমি মূলত আপনার কথা তাদের বুঝতে গাত্রটা হোক পেরেছি, কোথায়? আমাদের দেশের পরিস্থিতি আরো সুন্দর হোক, স্থিতিশীল হোক এবং কোনো রকম অস্থিতিশীলতার দিকে না যাক, সেই প্রত্যাশা করি। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকে সম্পাদকীয়তে। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।